ভারতীয় উপমহাদেশের আদি জনগোষ্ঠী কারা? দাবি করে তারাই এই ভূমির আদি ভূপুত্র। তাদের মতে সবার উপর শাসন করার অধিকার তাদেরই আছে। তারা চাইলেই তারা যে কোনো জনগোষ্ঠীকে তাদের ভূমি থেকে বের করে দিতে পারে। আর এই সংকট চলে আসছে খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বাব্দ থেকে। তাই আজ আমরা ইতিহাসের চোখ দিয়ে দেখে নেব এই ভূমির আদিপুত্র কারা। আর এই পর্ব করেই আমরা আগাবো আমাদের শেকড়ে। যেহেতু তারা দাবি করে তারা এই ভূমির ভূপুত্র, এই ন্যারেটিভ থেকে তারা বোঝাতে চাইছে যে অখণ্ড ভারত কোনো প্রকল্পনা নয়, বরং তাদের কাছে তা একটি বাস্তবতা। তারা তাদের এই স্বপ্ন বাস্তবে নিয়ে আসার জন্য উপমহাদেশকে অশান্ত করে তুলছে। শুধুমাত্র তাদের মধ্যে এই সুপ্রিমিটি কাজ করার জন্যই তারা এই ন্যারেটিভ থেকে বোঝাতে চাইছে যে অখণ্ড ভারত কোনো কল্পনা নয়, বরং তাদের কাছে তা একটি বাস্তবতা। আর এর মধ্যে দিয়ে হতে পারে একটি বৃহৎ জাতিগত নিধন। আসুন আমরা দেখে নেই এই ভূমির আদি জনগোষ্ঠী কারা। আর বিশেষ করে বাংলায় এই যে হরেক রকমের নৃতাত্ত্বিক জটিলতা আছে, আমাদেরই বা আদিপুরুষ কারা? ভারতের আধিপত্যবাদী শক্তিগুলো নিজেদের আর্য বলে প্রচার করছে, আর অনার্যদের অধিকার কেড়ে নিচ্ছে এই অজুহাতে যে তারা নাকি বহিরাগত, মাইগ্রেন্ট, এই ভূমির আদি সন্তান নয়। ইতিহাসে দেখা গেছে একটি নির্দিষ্ট ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য অন্য ন্যারেটিভকে দমন করতে হয়। তাই ভারতবর্ষে আজ একচেটিয়া জাতীয়তাবাদ গড়ে তোলা হচ্ছে, তা মূলত একাত্মবাদীর ঐতিহ্যের বিপরীতে দাঁড়িয়ে একটি বহুত্ববাদী ও আধিপত্যবাদী চিন্তাকে প্রতিষ্ঠা করার প্রয়াস। ভারত আজকে যে এনআরসি আর এসিসি নিয়ে এসছে, তা শুধুমাত্র সেই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ ভারতের যে অখণ্ড ভারতের চিন্তা তাদের মাথায় আছে, তা হচ্ছে শুধুমাত্র আর্যরাই পুরো ভারতবর্ষকে শাসন করবে, আর এখানে সবাই চলে যাবে তৃতীয় শ্রেণীতে, যেখানে কোনো অধিকার থাকবে না। কারণ তারা তাদের মধ্যেই অনেক বিভাজন করে রেখেছে এবং তাদের মধ্যেই অনেককে দাসত্বের শিকলে আটকে রেখেছে। আমাদেরও চায় তারা দাসত্বের মধ্যে আটকে রাখতে। তারা এই ন্যারেটিভটাকে কিভাবে তৈরি করছে, এটা রাজা অশোকের আমল থেকে শুরু হয়েছে। তাদের বৈধ এবং স্বীকৃত কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নাই। তারা যে ন্যারেটিভ তৈরি করছে তা একটা মিথ্যার উপরে দণ্ডায়মান। মূলত এই ন্যারেটিভ তৈরি হয়েছে রাজা অশোক থেকে। অশোক মূলত একজন বৌদ্ধ শাসক ছিলেন। কলিং যুদ্ধের পর তিনি অহিংসা ও ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করেন। প্রত্নতাত্ত্বিকরা রাজা অশোকের আমলে শিলালিপিতে পান তিনি ছিলেন একশ্বরবাদী। তার উপাসনা এবং রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামী আদর্শের মিল পাওয়া যায়। গৌতম বুদ্ধের সময়ে এবং তার পরবর্তী কয়েক শতাব্দী ধরে বুদ্ধের কোনো মূর্তি তৈরি করা হতো না, বরং রাজা অশোকের মৃত্যুর পর বুদ্ধের প্রতীক হিসেবে পদ্মফুল, ধর্মচক্র এবং বোধিবৃক্ষ ব্যবহৃত হতো। অশোকের মৃত্যুর পর অথবা খ্রিস্টপূর্ব প্রথম শতকের দিকে কুষাণ রাজবংশের সময়ে বুদ্ধের প্রথম মূর্তি নির্মিত হয়, যা গ্রিক ও ভারতীয় শিল্পশৈলীর সংমিশ্রণে গঠিত। প্রথমে একটি পদ্মফুলে পূজা করা হয়, এর কিছুকাল পর সেই ফুলের উপর একটি খড়ম এসে যোগ হয়, এরপর সেখানে গৌতম বুদ্ধকে এনে বসানো হয় এবং এইভাবে বুদ্ধের মূর্তিকে পূজা করা শুরু হয়। যদিও রাজা অশোকের সাথে বহুত্ববাদের কোনো সম্পর্কই ছিল না, তারপর এখানকার হিন্দু ন্যারেটিভ থেকে অখণ্ড ভারত এবং তাকে হিন্দু রাজা বলে প্রচার করা হচ্ছে। যদি সত্যিকার অর্থে ইতিহাস পর্যালোচনা করা হয় তবে দেখা যাবে এই ভূমির আদিপুত্র আর্যরা নয়, বরং এই ভূমির আদিপুত্র দ্রাবিড়রা। ঐতিহাসিক পিএইচ হিট্রি এবং অন্যান্য গবেষকদের দাবি অনুযায়ী এই ভূমিতে আর্যরা আদি ভূমিপুত্র নয়, বরং দ্রাবিড়রা। দ্রাবিড়রা এসেছে ব্যাবিলন থেকে 3000 বছর পূর্বাব্দে সিন্ধু নদের পাদদেশে। সেখানে তারা মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা গড়ে তোলে। আর্যরা এখানে বহিরাগত এবং তারা এসে আক্রমণ করে দ্রাবিড়দের উপরে, দ্রাবিড়ের সভ্যতার উপরে। আর আর্যরা ছিল মূলত শিকারী জাতি। তাদের প্রধানতম আয়ের উৎস ছিল শিকার। প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পান খ্রিস্টপূর্ব 3000 সালের আগে থেকে সিন্ধু নদের অববাহিকায় মানুষের বসবাস ছিল এবং তারা উচ্চতর নগর সভ্যতা গড়ে তুলেছিল। প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় সিন্ধু সভ্যতার অনেক প্রতীক ও লিখন প্রাচীন মেসোপটেমিয়া, সুমেরীয়, আক্কাদীয় লিপির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
মেসোপটেমিয়া ও সিন্ধু উপত্যকার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। কিছু গবেষক মনে করেন সিন্ধু সভ্যতার জনগোষ্ঠী ব্যাবিলন ও সুমের থেকে আগত অভিবাসীদের উত্তরসূরি হতে পারে। সেমিটিকরা মূলত একেশ্বরবাদী, আর নন সেমিটিক হচ্ছে বহু ঈশ্বরবাদী, যারা প্যাগান বলা হয়, বহু ঈশ্বরের পূজা করে। নদ নদী, আকাশ বাতাস, চন্দ্র সূর্য এবং বিভিন্ন বড় বড় যেই শক্তিগুলো আছে তারা তাদেরকে ঈশ্বর হিসেবে ব্যবহার করে। কিন্তু সেমিটিকরা কখনোই এক আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করতো না। নূহ আলাইহিস সালামের বংশধর থেকে এই অঞ্চলের নামকরণ করা হয়। প্রথমত নাম করা হয় মহাদেশের। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটাকে মানুষ বুঝত হিন্দুস্তান হিসেবে। হিন্দুস্তান এসেছে নূহ আলাইহিস সালামের বংশধর হিন থেকে, আর দ্রাবিড় শব্দটি এসেছে এই অঞ্চলে নূহ আলাইহিস সালামের বংশধর থেকে যে ব্যক্তি প্রধান ছিলেন তার নামকরণে। তার নাম ছিলেন আবির। আর দার শব্দের সেমিটিক অর্থ হচ্ছে ঘর, মানে দ্রাবিড়ের ঘর। আর সেমিটিক ভাষায় ঘরকে বলা হয় দার। তো আবিরের ঘর মানে দ্রারে আবির, সেখান থেকে দ্রাবিড় শব্দের উৎপত্তি। দ্রাবিড় জাতিগোষ্ঠী ছিল বিশ্বের প্রথম দিকের শহরভিত্তিক সভ্যতাগুলোর একটি, যা মেসোপটেমিয়া ও ইজিপ্টের সমসাময়িক ছিল। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল অত্যাধুনিক নগর পরিকল্পনা। মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল পরিকল্পিত রাস্তাঘাট, পাকা ইটের ঘর ও সুইপার ব্যবস্থার সন্ধান পাওয়া যায়। প্রতিটি শহরে ছিল প্রশস্ত রাস্তা ও বিশাল আকারের স্নানাগার। এই সুপরিকল্পিত গৃহ নির্মাণ ব্যবস্থা তখনকার বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় সিন্ধু সভ্যতার মানুষ কাদামাটির চাকা ও গরুর গাড়ি ব্যবহার করত। তারা চাকার সাহায্যে চাষাবাদ, মাটির পাত্র নির্মাণ ও যানবাহন তৈরি করেছিল, যা অর্থনৈতিক উৎপাদনের বিশাল ভূমিকা রাখে। কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল ছিল। গম, বার্লি, ডাল, চাল, তিল চাষ করত। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও হাতি পালন করা হতো। প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায় সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া ও পারস্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। তারা লাপিস লাজুসি, কপার, ব্রোঞ্জ ও পশমজাত দ্রব্য রপ্তানি করত। দ্রাবিড়রা এই সভ্যতা গড়ে তোলে ১৫০০ বছর ধরে তিলে তিলে। এই ১৫০০ বছরের তিলে তিলে গড়া সভ্যতাকে এক বর্বর জাতি এসে আক্রমণ করে বসে, আর তারাই হচ্ছে আর্য। এই আর্যরা আজও পর্যন্ত আমাদের পিছনে পড়ে আছে, বিশেষ করে যারা সেমিটিক। তাদের কৃষ্টি কালচার দিয়ে, তাদের হ্যাজমনি দিয়ে আমাদেরকে আক্রমণ করে আসছে প্রাচীনকাল থেকে। আর সেটার শেষ সমাপ্ত হবে একটি বড় জাতিগত নিধন দিয়ে। আর এই জাতিগত নিধনের পিছনে আমরা পরের পর্বে আসছি আমাদের জাতির শেকড়কে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।